ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। 1643 খ্রিস্টাব্দে চতুর্দশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। 1643 খ্রিস্টাব্দে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? চতুর্দশ লুই। অত্যন্ত স্বৈরাচারী এই রাজা বলতেন আমি রাষ্ট্র। তাহলে আমি রাষ্ট্র উক্তিটি কে করেছিলেন? পূর্ব রাজবংশীয় অলস ও শ্রম বিমুখ রাজা পঞ্চদশ লুইকে ফ্রান্সের প্রজাপতি রাজা বলা হতো। ফ্রান্সের প্রজাপতি রাজা কাকে বলা হতো? তিনি বলেছিলেন আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন। আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন উক্তিটি কে বলেছিলেন? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় 3টি পৃথক সম্প্রদায় বা এস্টেট ছিল। তাহলে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় কটি পৃথক সম্প্রদায় ছিল? এরা হলো প্রথম শ্রেণী মানে যাজক সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী অভিজাত সম্প্রদায়, তৃতীয় শ্রেণী বুর্জোয়া সম্প্রদায়। 3টে শ্রেণী কি কি? না, প্রথমে যাজক, প্রথম শ্রেণী হলো যাজক, দ্বিতীয় হলো অভিজাত শ্রেণী, তৃতীয় হলো বুর্জোয়া সম্প্রদায়। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অভিজাত শ্রেণী প্যাট্রিশিয়ান এবং তৃতীয় শ্রেণী প্লেবিয়ান নামে পরিচিত। অভিজাত শ্রেণী কী নামে পরিচিত ছিল? প্যাট্রিসিয়ান। আর তৃতীয় শ্রেণী কী নামে পরিচিত ছিল? প্লেবিয়ান। ইন্টেন্ডেন্ট হলো ফ্রান্সে এক ধরনের দুর্নীতিগ্রস্ত কর্মচারী। ফ্রান্সের দুর্নীতিগ্রস্ত কর্মচারীর নাম কি? যারা ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনা করত এবং রাজস্ব আদায় করত। ফ্রান্সের সাধারণ জনগণ এদের অর্থলোলুপ নেকড়েও বলে অভিহিত করত। তার অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হতো? ফ্রান্সের দুর্নীতিগ্রস্ত কর্মচারী ফরাসি দুর্নীতিগ্রস্ত কর্মচারী ইন্টেন্ডেন্ট। ফরাসি রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেয়। কে জাতীয় সভার অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেয়? ফরাসি রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়ে সকল প্রজাদের কাছে জাতীয় সভা সম্পর্কে তাদের মতামত ও অভিযোগ জানাতে বলেন। এই অভিযোগের তালিকাকে কোহিয়ার্স বলে। এই অভিযোগের তালিকাকে কি বলা হয়? কে ডেকেছিল জাতীয় সভার অধিবেশন? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যাজক সম্প্রদায়ের কাছে দেশের 1/5 জমি ছিল, কিন্তু যাজকরা রাজাদের কোনো কর দিতেন না। তবে কন্ট্রাক্ট অফ পইস নামক চুক্তির ভিত্তিতে রাজাকে তারা স্বেচ্ছাকর দিত। রাজাকে কারা স্বেচ্ছাকর দিত? ফ্রান্সের যাজক সম্প্রদায়। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজা ষোড়শ লুই অভিজাতদের মধ্যে থেকে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে গণ্যমান্যদের পরিষদ নামে একটি পরিষদ গঠন করে। নতুন করে প্রস্তাবের পক্ষে অভিজাতদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। ষোড়শ লুইয়ের 4 জন অর্থমন্ত্রী হলেন তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়াঁ। ষোড়শ লুইয়ের 4 জন অর্থমন্ত্রীর নাম বলো। তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়াঁ। নেক্সট, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কৃষক তথা সাধারণ মানুষদের দ্বারা প্রদত্ত বিভিন্ন করগুলি হলো: 1. লবণ কর বা গ্যাবেলা, ধর্মকর বা টাইদ, উৎপাদন কর বা ক্যাপিটেশন, আয়কর বা ভিটিএমএ, বেগার শ্রমকর করভি। তাহলে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কয়েকটা কর দিতে হতো সাধারণ মানুষদের। সেগুলো কি কি? লবণ কর বা গ্যাবেলা, ধর্মকর বা টাইদ, উৎপাদন কর বা ক্যাপিটেশন, আয়কর বা ভিটিএমএ, বেগার শ্রম কর বা করভি। কতগুলো কর দিতে হতো? 4-5টা। তো লবণ করের নাম কি ছিল? গ্যাবেলা। ধর্মকর টাইড, উৎপাদন কর ক্যাপিটেশন, আয়কর ভিটিএমএ, বেগার শ্রম কর করভি।
বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক এবং দুর্নীতিগ্রস্ত। এই কারণে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তাহলে কে ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? হ্যাঁ, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তার লেখা সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো দ্য ওয়েলথ অফ নেশনস। দ্য ওয়েলথ অফ নেশনস কার লেখা? ফিজিওক্র্যাট অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদ যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের সমর্থক ছিলেন। ফিজিওক্র্যাট কারা ছিল? অ্যাডাম স্মিথের অনুগামীরা ফিজিওক্র্যাট নামে পরিচিত। এক শ্রেণীর অর্থনীতিবিদ, তাহলে ফিজিওক্র্যাট হলো এক শ্রেণীর অর্থনীতিবিদ যারা অ্যাডাম স্মিথের অনুগামী ছিল, যারা অবাধ বাণিজ্য বেসরকারি শিল্প স্থাপনের সমর্থক ছিলেন। ফরাসি বিপ্লবের প্রাক্কালে মন্তেস্কু ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক। ফরাসি বিপ্লবের প্রাক্কালে একজন বিখ্যাত দার্শনিকের নাম বলো? মন্তেস্কু। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ হলো দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। তাহলে দ্য স্পিরিট অফ লজ কার লেখা? দ্য পার্সিয়ান লেটার কার লেখা? মন্তেস্কু কে ছিলেন? বিপ্লবের প্রাক্কালে মানে আগেকার ফরাসি বিপ্লবের আগে একজন বিখ্যাত দার্শনিক। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অপর একজন বিখ্যাত দার্শনিক ছিলেন ভলতেয়ার। মন্তেস্কু ছাড়া আরেকজন দার্শনিকের নাম বলো? ভলতেয়ার। তার প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরুয়ে। ভলতেয়ারের প্রকৃত নাম কি ছিল? আরুয়ে। ফ্রাঁসোয়া মারি আরুয়ে হলো ভলতেয়ারের প্রকৃত নাম। তার লেখা কয়েকটা গ্রন্থের নাম হলো কাঁদিদ, দার্শনিকের অভিধান। তাহলে কাঁদিদ এবং দার্শনিকের অভিধান কার লেখা? ভলতেয়ার কে ছিল? ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক। রুশো মনে করতেন রাজা ঈশ্বরের প্রতিনিধি নন, চুক্তির মাধ্যমেই রাজপথ সৃষ্টি হয়। দেশের সাধারণ জনগণই হল ক্ষমতার প্রকৃত উৎস এবং শক্তির অধিকারী। তার এই ধারণাই ইতিহাসে প্রত্যক্ষ গণতন্ত্র নামে পরিচিত। তা প্রত্যক্ষ গণতন্ত্র এই ধারণা কে প্রবর্তন করেন? রুশো। রুশো কি মনে করতেন? রাজা ঈশ্বরের প্রতিনিধি নন, চুক্তির মাধ্যমেই রাজপথ সৃষ্টি হয়। দেশের সাধারণ জনগণই হল ক্ষমতার প্রকৃত উৎস এবং শক্তির অধিকারী। ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকগণ ফ্রান্সের রাষ্ট্র ও গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেন। ফ্রান্সের রাষ্ট্র আর গির্জার অন্যায়ের কঠোর সমালোচনা করেন এমন দার্শনিকের নাম বলো? ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট। 1751 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে সমসাময়িক পণ্ডিতদের সহায়তায় ফ্রান্সের সামাজিক অসাম্য, কৃতদাস প্রথার অবলুপ্তি, বৈষম্যমূলক কর ব্যবস্থা প্রভৃতি বিষয় নিয়ে তারা 17 খণ্ডে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। তাই 1751 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে ঘটা কয়েকটা ঘটনার নাম বলো? সমসাময়িক পণ্ডিতদের সহায়তায় ফ্রান্সের সামাজিক অসাম্য, মানে সবাইকে সমানভাবে দেখা হতো না, কৃতদাস প্রথার অবলুপ্তি, বৈষম্যমূলক কর ব্যবস্থা প্রভৃতি নিয়ে তারা 17 খণ্ডে বিশ্বকোষ তৈরি করেন। কারা? ডেনিস দিদেরো, ডি এলেমবার্ট প্রমুখ দার্শনিকগণ কি তৈরি করে? বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের জাতীয় সভা ও স্টেট জেনারেলে নির্বাচিত 1214 জন সদস্যের মধ্যে যাজকদের 308 জন, অভিজাতদের 285 জন এবং তৃতীয় শ্রেণীর 621 জন সদস্য ছিল। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের জাতীয় সভায় কজন ছিল? জাতীয় সভা স্টেট জেনারেলে নির্বাচিত হন 1214 জন, তার মধ্যে ছিল যাজকদের 308 জন,
অভিজাতদের থেকে ছিল 285 জন এবং তৃতীয় শ্রেণী থেকে ছিল 621 জন সদস্য ছিল, কিন্তু প্রতিটি সম্প্রদায় একটি করে মোট 3টি ভোট দেওয়ার নিয়ম ছিল। 1788 খ্রিস্টাব্দে প্যারিসের পার্লামেন্টের কিছু সদস্য উচ্ছৃঙ্খল আচরণ করলে রাজা ষোড়শ লুই নিজের ভাই ডিউক অব অর্লিয়েন্স সহ পার্লামেন্টের 2 জন সদস্যকে নির্বাসিত করেন। তাহলে 1788 খ্রিস্টাব্দে প্যারিসের পার্লামেন্টের কিছু সদস্য কিসের জন্য নির্বাসিত হয়েছিল? উচ্ছৃঙ্খল আচরণের জন্য রাজা ষোড়শ লুই তার নিজের ভাই ডিউক অব অর্লিয়েন্স সহ পার্লামেন্টের 2 জন সদস্যকে নির্বাসিত করেন। অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে 1788 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই ফ্রান্সের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করে সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিলে অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত। অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব কি? অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে 1788 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই ফ্রান্সের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করে সকল সম্প্রদায়ের কাছে থেকে কর আদায়ের উদ্যোগ নিলে অভিজাত শ্রেণীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত। 1789 খ্রিস্টাব্দে বিপ্লব পূর্ব ফ্রান্সে লেতার দ্য ক্যাসে নামক এক ধরনের রাজকীয় গ্রেফতারি পরোয়ানা প্রচলিত ছিল। এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে অথবা বাস্তিল দুর্গে আটকে রাখা যেত। লেতার দ্য ক্যাসে কী হলো? লেতার দ্য ক্যাসে হলো 1789 খ্রিস্টাব্দে বিপ্লব পূর্ব ফ্রান্সে এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। তার মাধ্যমে কী হতো? এই লেতার দ্য ক্যাসের মাধ্যমে কী হতো? যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে অথবা বাস্তিল দুর্গে আটকে রাখা যেত। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই ফরাসি স্বৈরশাসনের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করা হয়েছিল। তাহলে বাস্তিল দুর্গ কবে ধ্বংস হয়েছিল? 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফরাসি স্বৈরশাসনের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করা হয়েছিল। এই দুর্গ ধ্বংসকেই ফরাসি বিপ্লবের সূচনাকাল বলে ধরা হয়। বাস্তিল দুর্গ ধ্বংসকেই ফরাসি বিপ্লবের সূচনাকাল বলে ধরা হয়। বাস্তিল দুর্গের পতন 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই ঘটলে ফ্রান্সের বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। বাস্তিল দুর্গের পতন ঘটলে ফ্রান্সের বিপ্লবী জনতা প্যারিস শহরে পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এটি প্যারি কমিউন নামে আর এক ঘটনা পৌর বিপ্লব নামে পরিচিত। তাহলে প্যারি কমিউন বা পৌর বিপ্লব কি? বাস্তিল দুর্গর পতনের ঘটলে ফ্রান্সের বিপ্লবী জনতা প্যারিস শহরের পৌরশাসন পরিচালনার উদ্দেশ্যে একটা কমিটি গঠন করে, যা প্যারি কমিউন, আর এই ঘটনা প্যারি পৌর বিপ্লব নামে পরিচিত। বাস্তিল দুর্গের পতনের পর প্যারিসের উত্তাল পরিস্থিতিতে ফ্রান্সের গ্রামাঞ্চলে গুজব রটে যে অভিজাতদের ভাড়াটে গুন্ডা ও সেনাবাহিনী গ্রামের কৃষকদের শায়েস্তা করতে আসছে। বাস্তিল দুর্গ পতনের পর কি গুজব রটে? অভিজাতদের ভাড়াটে গুন্ডা সেনাবাহিনী গ্রামের কৃষকদের শায়েস্তা করতে আসছে। এই গুজব তীব্রভাবে ছড়িয়ে পড়লে তা মহা আতঙ্ক নামে পরিচিতি লাভ করে। মহাতঙ্ক কনসেপ্টটা কি? বাস্তিল দুর্গ পতনের পর প্যারিসের উত্তাল পরিস্থিতিতে ফ্রান্সের গ্রামাঞ্চলে গুজব রটে যে অভিজাতদের ভাড়াটে গুন্ডা ও সেনাবাহিনী গ্রামের কৃষকদের শায়েস্তা করতে আসছে। এই গুজব তীব্রভাবে ছড়িয়ে পড়লে তা মহা আতঙ্ক নামে পরিচিতি লাভ করে। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের পূর্ব রাজবংশীয় রাজা ষোড়শ লুইয়ের আমলে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল।
ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কার আমলে? 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের বুর্বো রাজবংশীয় রাজা ষোড়শ লুইয়ের আমলে। এই বিপ্লবের আদর্শ ছিল তিনটি। ফরাসি বিপ্লবের আদর্শ কটি ছিল? কি কি? স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। স্বাধীনতা, সাম্য ও মৈত্রী ছিল ফরাসি বিপ্লবের আদর্শ। ফরাসি রাজা ষোড়শ লুইয়ের পত্নী মারি আতোয়ানেট ছিল অত্যন্ত ক্ষমতালোভী। ষোড়শ লুই তার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিল। ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের পত্নী মারি আতোয়ানেট ছিল অত্যন্ত ক্ষমতালোভী। ষোড়শ লুই তার দ্বারা অত্যন্ত। ফ্রান্সের মহারানী মারি আতোয়ানেতের ভাই তথা অস্ট্রিয়ার শাসক দ্বিতীয় লিওপোল্ড ফরাসি বিপ্লবের সময় রাজপরিবারকে বিশেষ সহায়তা দান করে। তাহলে ফ্রান্সের মহারানীর ভাইয়ের নাম কি? অস্ট্রিয়ার শাসক দ্বিতীয় লিওপোল্ড। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জোয়ারা। বিপ্লবের পরে ফ্রান্সে তাদেরই আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে এই বিপ্লব বুর্জোয়া বিপ্লব নামেও পরিচিত। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তৃতীয় এস্টেট বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জোয়ারা এবং বিপ্লবের পরে ফ্রান্সে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই বিপ্লব বুর্জোয়া বিপ্লব নামেও পরিচিত। 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফরাসি স্টেট জেনারেলের তৃতীয় সম্প্রদায় নির্বাচিত সদস্যরা মিরাবো এবং আবে সিয়সের নেতৃত্বে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই ঘটনাটি টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। টেনিস কোর্টের শপথ কি? 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফরাসি স্টেট জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত সদস্যরা মিরাবো এবং আবে সিয়াসের নেতৃত্বে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই ঘটনাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। টেনিস কোর্টের শপথ এরপর যাজক সম্প্রদায়ের 139 জন এবং অভিজাত সম্প্রদায়ের 47 জন তৃতীয় সম্প্রদায়ে যোগদান করেন। জাতীয় সভায় বুর্জোয়া প্রতিনিধিদের প্রধান দাবি ছিল 3টি সম্প্রদায়ের একত্রে অধিবেশন বসা, 2 প্রতিটি সম্প্রদায়ের মাথাপিছু ভোটাধিকার। তাহলে জাতীয় সভায় বুর্জোয়ার প্রতিনিধিরা কি দাবি রেখেছিল? 3টি সম্প্রদায় একত্রে অধিবেশন বসবে আর প্রতিটি সম্প্রদায়ের মাথাপিছু ভোটাধিকার প্রয়োগ। 1789 খ্রিস্টাব্দে 9 জুলাই প্রথম ফরাসি সংবিধান সভা গঠিত হয়। ফরাসি সংবিধান সভার উল্লেখযোগ্য 2টি শাসনতান্ত্রিক সংস্কার হলো: 1. সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে সক্রিয় ও নিষ্ক্রিয় এই 2 ভাগে বিভাজন। সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে সক্রিয় ও নিষ্ক্রিয় এই 2 ভাগে বিভাজন করা। 2. সক্রিয় নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। নেক্সট, ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুসারে রাজা আইনসভা প্রবর্তিত কোনো আইন সম্পূর্ণ বাতিল না করে কিছুদিনের জন্য স্থগিত রাখতে পারতেন। রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভিটো নামে পরিচিত। ফরাসি সংবিধান সভার সিদ্ধান্ত অনুসারে রাজা আইনসভার প্রবর্তিত কোনো আইন সম্পূর্ণ বাতিল না করে তা কিছুদিনের জন্য স্থগিত রাখতে পারেন। রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভিটো নামে পরিচিত। ফরাসি বিপ্লবের পরে অর্থাৎ 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট ফরাসি সংবিধান কর্তৃক মানুষ ও নাগরিকের অধিকারপত্র ঘোষিত হলে ইউরোপে রাজনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক ওলার একে পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে অভিহিত করেন। মানুষ ও নাগরিকের অধিকারপত্র রচনায় ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের প্রভাব লক্ষ্য করা যায়। মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণায় বলা হয়, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। এর দ্বারা ফ্রান্সের পুরাতনতন্ত্রকে ধ্বংস করে উদারতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়।
1789 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর বিশাল জনতা, যাদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি, খাদ্যের দাবিতে প্যারিস থেকে ভার্সাই শহরে গিয়ে রাজপ্রাসাদ অবরোধ করে সমগ্র রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করেছিল। এই ঘটনাকে ঐতিহাসিক রাইকার রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছে। রাজতন্ত্রের শবযাত্রা কি? 1789 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর বিশাল জনতা, যাদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি, খাদ্যের দাবিতে প্যারিস থেকে ভার্সাই শহরে গিয়ে রাজপ্রাসাদ অবরোধ করে সমগ্র রাজপরিবারকে প্যারিসে আসতে বাধ্য করেছিল। এই ঘটনাকে ঐতিহাসিক রাইকার রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছে। 1790 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক ঘোষিত সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান নামক দলিল গির্জার ওপর থেকে পোপের আধিপত্য লুপ্ত শেষ করে গির্জাকে রাষ্ট্রীয় দপ্তরে পরিণত করে। ফ্রান্সে প্রবল অর্থ সংকট দেখা দিলে ফরাসি সংবিধান সভা 1791 খ্রিস্টাব্দে গির্জার সমস্ত ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে। সেই সম্পত্তির আমানতের ভিত্তিতে অ্যাসাইনেট নামক কাগজের নোট চালু করে। ফ্রান্সে প্রবল অর্থ সংকট দেখা দিলে ফরাসি সংবিধানের সভা 1791 খ্রিস্টাব্দে গির্জার সমস্ত ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে। সেই সম্পত্তির আমানতের ভিত্তিতে অ্যাসাইনেট নামক কাগজের নোট চালু হয়। 1791 খ্রিস্টাব্দে 6ই জুলাই অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এক ঘোষণা জারি করে ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপীয় রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন জানান। এটি পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। তাহলে পাদুয়ার ঘোষণা কি? 1791 খ্রিস্টাব্দের 6ই জুলাই অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এক ঘোষণা জারি করে ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপীয় রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন জানান। এটি পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। 1791 খ্রিস্টাব্দের 27শে আগস্ট অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম পিলনিৎজ নামক স্থান থেকে যৌথভাবে ফরাসি রাজতন্ত্রের সাপেক্ষে ইউরোপীয় রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন জানান। এটি পিলনিৎজের ঘোষণা নামে পরিচিত। 795 জন সদস্য বিশিষ্ট ফ্রান্সের নতুন আইনসভা 1791 থেকে 92 খ্রিস্টাব্দের মধ্যে। রাজনৈতিক দলগুলি হল উগ্র বামপন্থী জ্যাকোবিন দল, বামপন্থী জিরন্ডিস্ট দল, দক্ষিণপন্থী শাসনতান্ত্রিক দল এবং মধ্যপন্থী নিরপেক্ষ দল। তাহলে ফ্রান্সের নতুন আইনসভা রাজনৈতিক দলগুলো হলো 1 উগ্র বামপন্থী জ্যাকোবিন দল, 2 বামপন্থী জিরন্ডিস্ট দল, 3 দক্ষিণপন্থী শাসনতান্ত্রিক দল এবং 4 মধ্যপন্থী নিরপেক্ষ দল। 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট জ্যাকোবিন দলের নেতৃত্বে ফ্রান্সের উত্তেজিত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে রাজার দেহরক্ষীকে হত্যা করে এবং রাজাকে ক্ষমতাচ্যুত করে টেম্পল দুর্গে বন্দী করে রাখে। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেব্রো দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে অভিহিত করেন। 1792 খ্রিস্টাব্দের 2 থেকে 5ই সেপ্টেম্বর রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা ফ্রান্সের কারাগারে ঢুকে রাজতন্ত্র সমর্থনকারী হাজার হাজার বন্দী মানুষকে রাজভক্ত সন্দেহে নির্বিচারে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হলো 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 5ই সেপ্টেম্বর রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা ফ্রান্সের কারাগারে ঢুকে রাজতন্ত্র সমর্থনকারী হাজার হাজার বন্দী মানুষকে রাজভক্ত সন্দেহে নির্বিচারে হত্যা করে। এটাই সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। 1792 খ্রিস্টাব্দে 22শে সেপ্টেম্বর জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি হলে ফ্রান্সের সর্বত্র এক চরম অরাজকতা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে উগ্র বামপন্থী জ্যাকোবিন দল দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য 1793 খ্রিস্টাব্দে 2রা জুন এক কঠোর শাসনের রাজত্ব শুরু করেন। এটি সন্ত্রাসের শাসন নামে পরিচিত।
সন্ত্রাসের এই রাজত্বকাল চলেছিল 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত। তাই সন্ত্রাসের শাসন কি? রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি হলে ফ্রান্সের সর্বত্র এক চরম অরাজকতা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে উগ্র বামপন্থী জ্যাকোবিন দল দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য 1793 খ্রিস্টাব্দের 2রা জুন এক কঠোর শাসনের রাজত্ব শুরু করেন। এটি সন্ত্রাসের শাসন নামে পরিচিত। সন্ত্রাসের এই রাজত্বকাল চলেছিল 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত, মানে 13 মাস পর্যন্ত। ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অন্যতম অঙ্গ ছিল 1793 খ্রিস্টাব্দে গঠিত জননিরাপত্তা সমিতি, যা ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগ ও বৈদেশিক আক্রমণের সম্ভাবনা দূর করে বৈপ্লবিক আদর্শ রক্ষা করার চেষ্টা করে। ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে সন্দেহের আইন নামে এক বিশেষ আইন দ্বারা বিপ্লবী বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত এবং বিপ্লবী আদালতে তাদের বিচার হতো। তাহলে ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে সন্দেহের আইন নামক এক বিশেষ আইন দ্বারা বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আদালতে তাদের বিচার হতো। রোবসপিয়ার সন্ত্রাসের শাসনের অপপ্রয়োগ দ্বারা ফ্রান্সে প্রায় 50,000 নিরপরাধ মানুষকে গিলোটিনে হত্যা করে। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। 1794 খ্রিস্টাব্দে 27শে এপ্রিল জ্যাকোবিন দল রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দী করেন এবং পরের দিন অর্থাৎ 28শে এপ্রিল তাদের গিলোটিনে হত্যা করা হয়। এই ঘটনা ইতিহাসে থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। 1794 খ্রিস্টাব্দে 27শে এপ্রিল জ্যাকোবিন দল রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দী করেন এবং পরের দিন 28শে এপ্রিল তাদের গিলোটিনে হত্যা করেন। এই ঘটনা ইতিহাসে থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই ফ্রান্সের সন্ত্রাসের শাসন ব্যবস্থার প্রধান পরিচালক রোবসপিয়ারের মৃত্যুতে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। সন্ত্রাসের শাসনকালে যে যন্ত্রের সাহায্যে হত্যালীলা চালানো হয় সেই যন্ত্রের আবিষ্কারক ডক্টর গিলোটিনকেও ওই যন্ত্রের সাহায্যে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। জ্যাকোবিন দলের লাল সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সের সাধারণ মানুষ জ্যাকোবিনদের ওপর যে হত্যালীলা চালায় তা বিশ্বের ইতিহাসে শ্বেত সন্ত্রাস নামে পরিচিত। থার্মিডোরীয় প্রতিক্রিয়ার পর 1795 খ্রিস্টাব্দে ফরাসি জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন একটি নতুন সংবিধান প্রবর্তন করে। প্রজাতান্ত্রিক ফ্রান্সের 3য় বর্ষে রচিত হয় বলে এই সংবিধান 3য় বর্ষের সংবিধান নামেও পরিচিত। নতুন ফরাসি সংবিধানের একজন অর্থমন্ত্রীর নাম নেকার। 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টরের হাতে তুলে দেওয়া হয়। অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামেও পরিচিত। তাহলে নতুন ফরাসি সংবিধানের একজন অর্থমন্ত্রীর নাম হলো নেকার। 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টরের হাতে তুলে দেওয়া হয়। অত্যন্ত অদক্ষ দুর্নীতিগ্রস্ত এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামেও পরিচিত ছিল। এটা হলো আমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে কিছু ইম্পর্ট্যান্ট অংশ। চলো মুখস্থ করো।